আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আমার কথা শোনার জন্য। যে আপনারা সকলে জানেন যে এই যে আমাদের জেরা খান পান্না স্যার, উনি বিশাল একজন উকিল। কিন্তু উনি হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগে হাইকোর্টে কাজ করেন, সুপ্রিম কোর্টে কাজ করেন। মানে উনি ডাক্তার কামাল হোসেনের পরে যদি এখন যদি কোনো নামকরা উকিল বলেন, তাহলে সেটা হচ্ছে যে জেরাই খান পান্না স্যার। আপনাদের সকলেরই মনে আছে জুলাইয়ের 29 তারিখ 2024, সেদিন তিনি এসেছিলেন। যেটা আপনার ব্যানারে যে ছবিটা দেখছেন, এটা কিন্তু সেদিনকার ছবি। সেদিন তিনি বলেছিলেন যে উনি একটা রিট করেছেন যে পুলিশকে গুলি করতে নিষেধ করার জন্য আদালতকে রিট করেছেন, আদালত যাতে একটা আদেশ দেয়। কিন্তু আদালতও জানতো যে এই আদেশ আদালত দিতে পারে না, এবং উনি একজন এত বড় আইনজীবী হয়ে উনি জানে যে এই আদেশ দেওয়া যায় না। তার কারণ হচ্ছে যে এখন আপনারা যদি দেখেন যে পুলিশ কমিশনার, ডিএমপি, তারপর সিএমপি, পুলিশ কমিশনার কি বলেছিলেন মনে আছে? যে যে কেউ গাড়ি জ্বালাইতে আসলে, বাড়ি জ্বালাইতে আসলে, মপ করতে আসলে সরাসরি ব্রাশ ফায়ার করে দাও বলেছিল। পরে তারা সেটার কি যুক্তি দিয়েছে? তারাই যুক্তি দিয়েছে যে হ্যাঁ, এটা তো আমরা বলেছিলাম, কিন্তু এটা তো আমাদের পুলিশের বিধানেই আছে, যে পুলিশের বিধানেই আছে যে গুলি করতে পারবে, কারণ জানমালের ক্ষতি হইলে, সরকারের সম্পদ রক্ষা করার ব্যাপার হইলে এটা ওপেন ফায়ার করতে পারবে। তাইলে এই 29 তারিখ, মানে গত বছরের জুলাইয়ের 29 তারিখ, 25 তারিখ থেকে যদি আপনারা দেখেন, 25 তারিখ থেকে প্রথম শুরু হয় জ্বালা উপর বিটিভি ভবন, তারপরে আপনার সেতু ভবন, পুলিশের থানা আক্রমণ, পুলিশকে মাইরা লটকায় দেওয়া, এগুলো সব কিন্তু তখন শুরু হয়েছিল। তো উনি কার সাথে পুলিশের যাতে গুলি করতে না পারে সে বিষয়ে বলেছিলেন। জানমাল রক্ষা করতে হলে পুলিশ গুলি চালাবে, সন্ত্রাসীদের, এটা নর্মাল, পুলিশের বিধানেই আছে। তাহলে পুলিশের বিধানে থাকলে উনি কাদেরকে বাঁচানোর জন্য বা কাদের পক্ষ হয়ে লড়ছিলেন, বুঝেছেন? পাশের উকিলটাকে একটু দেখেন আপনারা। ওনার পাশের যে উকিলটা, এই ছবিতে দেখতেছেন তো, পাশের যে উকিল, এই বেটাও ওইখানে, এই বেটাও জামাতি। তখন সবাই ছিছি বলেছিলেন, না না না, ওনারা জামাতি না, ওনারা মুক্তিযুদ্ধ। এই তো এর পরের ঘটনাতে আসে। এর পরের যেই ঘটনা, এর ভিতরে উনি গত 8-10 বছর যাবৎ ব্লাস্ট নামে একটা এনজিওর প্যানেল উকিল ছিলেন। এটা আপনারা ভালো করে জানেন। ব্লাস্টের এই এনজিওটা কার? ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যানকে আপনার ডাক্তার কামাল হোসেনের মেয়ে সারা খানের জামাই। ডেভিড বার্গম্যান মনে আছে? সেই মাইম্যান, সেই শেখ হাসিনার লোক, সেই বিভিন্ন জনকে হত্যা গুম খুনের দায় করেছিলেন এই ডেভিড বার্গম্যান। এবং ওনারই সংগঠন হচ্ছে ব্লাস। সেটার উনি প্যানেল লয়ার। মায়ের ডাক, ওই যে মায়ের ডাক আরেকটা আছে, সেটারও উনি। উনি সব কাজের কাজে, শুধু একটু পাজি, এই আর কি। এরপরে দেখেন আপনার আবার, এগুলো আমি গতকালকের যে ভিডিও সেখানে বলেছিলাম, আপনারা 15 আগস্ট কি করেছেন, উনি 12ই আগস্ট কি করেছেন, এগুলো সব আপনাদের বলেছিলাম। একটা কথা আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ঠিক যখন আপনার ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, মনে হচ্ছে 300 জন না 350 জনের একটা আসামি করে মামলা হয়েছিল, ওনাকে রাখা হয়েছিল 70 নম্বর আসামি। তখন উনি বলেছিলেন ভাই নামটা 1-2 নম্বর রাখলে ভালো হইতো, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, ওই মামলা সেই মামলা, এগুলো বলছেন। এগুলা বলছে পরে আমরা সব বলে হ্যাঁ আইনের শাসন নাই দেশে, এই নাই সেই নাই, হেভি আন্দোলন। আমরা ফেসবুক পার্টি, আমরা মুক্তিযুদ্ধের সরকার সবাই ফেসবুক পার্টি ছিলাম, কারণ তখন মনে হয়েছিল যে উনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। সেই মামলায় উনি পরে কোর্টে হাজিরে জামিন নিয়েছিলেন। সেই জামিনটা কিভাবে নিয়েছিলেন জানেন? সেই জামিনে ওনার যে জামিন চেয়েছিলেন, সেই জামিনে ওনার পক্ষে দাঁড়িয়েছিলেন প্রধান উকিল হিসাবে শিশির মনির, জামাতের শিশির মনির। মনে আছে জামাতের শিশির মনির, যে কিনা আবরার হত্যার পরে জামাতের ছেলেপেলের পক্ষে দাঁড়াইছিল। সেই শিশির মনির হচ্ছে যে ওনার তখন প্রথম উকিল। কেন? উনি আর কোনো উকিল পান নাই। উনি নিজে আসামি, ঠিক আছে, উনি চালাইতে পারবেন না, উনি তো একটা অ্যাসোসিয়েট ফার্ম চালান, উকিল ফার্ম চালান। সেখানে ওনার অনেক জুনিয়র লয় আছে, তারা দাঁড়াইলে তো হয়ে যেত। সেটা না করে উনি কি করলেন? শিশির মনিরকে আনলেন। এখন শিশির মনিরকে আইনা উনি সেই কোর্ট থেকে জামিন নিলেন। এরপরের কাহিনী আবার জানেন আপনি, ওই যে আপনার 12ই আগস্ট তিনি আইনজীবী হতে চেয়েছিলেন। কার আইনজীবী? শেখ হাসিনার আইনজীবী। গত 12ই আগস্ট শেখ হাসিনার আইনজীবী হিসেবে উনি চেয়েছিলেন, কিন্তু তার এই প্রস্তাব নিয়ে গিয়েছিল কে? নাজনীন হাসান, যিনি কিনা জিয়াউল হাসান, সেনাবাহিনীর মেজর জিয়াউল হাসানের বোন। সে গিয়েছিলেন ওনার প্রস্তাব নিয়ে যে জেডাই খান পান্না স্যার উনি শেখ হাসিনার আইনজীবী হতে চান। যে জিয়াউল হাসান কিন্তু এখন জেলে, গুম হত্যা এগুলোর কারণে উনি জেলে। সে নাজদিনকে নিয়ে গিয়েছিলেন। এবং আপনারা সবাই জানেন যে 28শে মার্চ ওই যে মঞ্চ 71-এর যে প্রোগ্রাম,
সেই প্রোগ্রামে যেখানে যে আপনার আমাদের আরেক পান্না মঞ্জুর আলম পান্না, তারপরে লতিফ সিদ্দিকী সহ প্রায় 16 জন ধরা খাইলেন, তার মধ্যে 2 জন মাত্র জামিন পেয়ে আছেন। এখনো আরো 15 জন সিনিয়র সিটিজেন যাদের বয়স 84 থেকে 90 এর ভেতরে, এরা সবাই এখনো জেল খাটছেন। তাদের ব্যাপারে কিন্তু মুখে কুলু পেটে বসে রয়েছেন, কোনো কথা নেই। এই সেই জেডাই খান পান্না। কি বুঝলেন? এই ভিডিওটাতে আপনি যা শুনলেন তা সত্য ঘটনা। এবং আপনাকে আমি প্রথমে যেই ছবিটা দেখেছেন, মানে জেডাই খান পান্নার ছবি দিয়ে, এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং সরাসরি র ভিডিওটা শোনালাম, যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে স্যারের নাম্বার লেখা ছিল, এটাও দেখলেন। যে মহিলা কণ্ঠটা সেটাও আমাদেরই। তাহলে ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পাচ্ছেন? শুনুন, দেখুন, বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেডাই খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি। এই জেডাই খান পান্না এখন অনেকে বলছেন যে না, উনি তো ওই সেনাবাহিনীর যে 25 জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন, এই সেই হবেন। আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন যে উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন। শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে? শেখ হাসিনা কি ওনাকে বলেছে যে স্যার আমি খুব ভয়ে ভীত, আমারে বাঁচান? এটা তো বলে নাই। তাহলে উনি কেন শেখ হাসিনাকে? আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্র নিযুক্ত। তাই রাষ্ট্র যে ফাইলপত্র দিবে, রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি লড়াই করবেন। উনি তো নতুন কোনো ফাইলপত্র আনতে পারবেন না। তার মানে এখন যে আছে আইসিটি কোর্টের এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী, তার আন্ডারে উনি চাকরি করবে এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে। স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না, 1 ইঞ্চিও মিথ্যা বলিব না, আপনার এই আইসিটি কোড ভুয়া? এটা বলবেন? আপনাদের এই আইন ভুয়া, আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া, আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলা আইনের দায়রায় পড়ে না, এই কথা কি উনি বলতে পারবেন? সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে আপনার এবি পার্টির যে সভাপতি, এবি পার্টির সভাপতি ফুয়াদ না, ফুয়াদ সেক্রেটারি সভাপতি, নামটা ভুলে গেছি, কি মঞ্জুর বা কিছু একটা এরকম নাম। গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন যে জেডাই খান পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনালে, এবং উনি হইতে পারেন নাই বিধায়, যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেই বলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি এইসব করেছিলেন। এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, এখন আর বলবেন না। তো এই এবি পার্টির ওই লোক যে কিনা একসময় শিবির করতেন, পরে বহিষ্কার করা আবার এবি পার্টি করলেন, এর শিবিরের পিঠে। ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে, কে কি হইতেছে, কে কিভাবে হচ্ছে, এটা ওরা জানে। সেই ভদ্রলোকের সরাসরি আছে, কি আছে আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা, যেটা টক শোতে ওপেন এয়ার শোতে বলেছেন যে জেডাই খান পান্না কি হইতে চেয়েছিল। সব বিচার বিশ্লেষণ করুন, এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলে মনে হয় গম্ভীর একটা জায়গা যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়। তবে এরই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচার পাওয়া নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছে। সেসব প্রশ্নকে আরো উস্কে দিয়েছে খোদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আচরণ। গত রবিবার মানে 23শে নভেম্বর ট্রাইব্যুনাল 1-এ যা ঘটলো তা গাম্ভীর্যকে বুড়িগঙ্গার পানিতে ডুবিয়ে দিয়ে আদালতের পরিবেশকে একেবারে উত্তপ্ত করাইয়ে পরিণত করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনি ক্ষমতা নিয়ে আদালতে হাজির হওয়া একজন কর্মকর্তা, তিনি আসামি পক্ষের আইনজীবীকে বলেছেন চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। আর তারই শাসনের শিকার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবী নাজির নাহার। জিয়াউল হাসানের মামলাটি ছিল গুমের অভিযোগে অভিযুক্ত হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের বা এনটিএমসির সাবেক মহাপরিচালককে নিয়ে। দর্শক, এমন খবর কেবল আইনি বিতর্ক নয়, বরং বিচারিক শিষ্টাচার ও ক্ষমতার ব্যবহার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। যেখানে একজন প্রসিকিউটরকে ন্যায় বিচারের প্রতিনিধি বা মিনিস্টার অফ জাস্টিস হওয়ার কথা, সেখানে রাষ্ট্রপক্ষের প্রধান আইনি কর্মকর্তা কেন প্রতিপক্ষ আইনজীবীকে এমন কথা বলবেন? দীর্ঘদিন ধরে আইসিটি ফলো করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। আইনজীবীদের আশঙ্কা, আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন ওঠার পরপরই বিচারকের সামনেই সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবীর এমন ব্যবহার দেশীয় আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের নিশ্চয়তা নিয়ে যে আশঙ্কা আছে সেটিকে আরও বাড়িয়ে দিবে।
ঘটনাটি ঘটেছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে। শুনানির সময় আইনজীবী নাজনীন নাহার যখন তার ক্লায়েন্টের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন, ঠিক তখনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেন শাস্তির রোলার নিয়ে হাজির হলেন। চিফ প্রসিকিউটর নাজনীন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। এরপর তিনি যোগ করেন, নাজনীনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনজীবীরা বলছেন, আইন পেশায় শিষ্টাচার একটি মূল ভিত্তি। প্রতিপক্ষ আইনজীবীকে তার মক্কেলের পক্ষে কাজ করার জন্য ব্যক্তিগত বা পেশাগত হুমকি দেওয়া কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। এটি শুধুমাত্র সেই আইনজীবীর স্বাধীনতায় আঘাত নয়, বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি জনাস্থা নষ্ট করে। দর্শক, কোর্টে আইনজীবীদের ভূমিকা হলো তারা কেবল বিচার চান না, তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন। এজন্য তাদেরকে বলা হয় মিনিস্টার অফ জাস্টিস। চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় হওয়ায় তার নৈতিক দায়িত্ব অনেক বেশি। কিন্তু রোববার তিনি যেভাবে আসামিপক্ষের আইনজীবীকে শাসিয়েছেন, আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 17 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। একজন আইনজীবীকে যখন তার দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া হয়, তখন তা আসামির সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘনের চেষ্টা বলেই মনে করেন আইনজীবীরা। যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল, বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটরকে মনে করিয়ে দেন যে নাজনীন একজন আইনজীবী হিসেবে উপস্থিত আছেন। এমনকি ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করবেন, এখন তো আইনজীবী। অর্থাৎ বিচারকও প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা উচিত নয়। এক পর্যায়ে প্রসিকিউটর নাজনীনের ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করেন, আপনি সব সময় চিৎকার করেন, আপনার আচরণ আপত্তিকর। জবাবে নাজনীন বলেন, আপনি আপত্তিকর কথা বলছেন। ট্রাইব্যুনাল চেয়ারম্যান শেষমেশ রেফারি হিসেবে কাজ করে বলেন, দ্যার ইজ নো নিড টু গেট অ্যাংরি। সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার পুরো ঘটনাচক্রে হস্তক্ষেপ করলেও তিনি চিফ প্রসিকিউটরের প্রতি ফার টু অ্যাকোমোডেটিং বা অতিরিক্ত সহনশীল ছিলেন এবং এই ধরনের অভিযোগ বন্ধ করতে আরো কঠোর হওয়া উচিত ছিল। দর্শক, যদি অতিরিক্ত সহনশীল থাকার অভিযোগ সত্যি হয়, তাহলে এই আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরো বাড়বে। এমনিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর আন্তর্জাতিক নামকরা মানবাধিকার সংস্থাগুলো বড় করে অনেক প্রশ্ন তুলেছে। প্রশ্ন হলো, চিফ প্রসিকিউটর এমন উচ্চ রক্তচাপের কারণ কি ছিল? কারণ নাজনীন নাহার তার ক্লায়েন্ট জিয়াউল হাসানের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে এমন কিছু অভিযোগ এনেছিলেন যা শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। নাজনীন নাহার আদালতের সামনে 5টি গুরুতর অভিযোগ তুলে ধরেন। প্রথম অভিযোগটি ছিল আইনজীবীর অনুপস্থিতি নিয়ে। তার অভিযোগ, সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, যদিও আইনে আইনজীবীর উপস্থিতির সুযোগ রয়েছে। তিনি বলেন, তাকে জানানো হয়নি, তাকে ঢুকতেও দেওয়া হয়নি। দ্বিতীয় অভিযোগটি ছিল সময় বিভ্রাট নিয়ে। আইনজীবী নাজনীন নাহার অভিযোগ ছিল তাকে কেবল দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয়। 3 নম্বর অভিযোগটি ছিল ভিডিও রেকর্ডিং নিয়ে, অর্থাৎ জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভিডিও করা হয়েছে। তাজুল ইসলাম দাবি করেন, ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্বচ্ছতার স্বার্থে, যাতে কেউ মিথ্যাভাবে দুর্ব্যবহার অভিযোগ করতে না পারে। চতুর্থ অভিযোগটি হলো জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন, যিনি আইনে অনুমোদিত নন। চিফ প্রসিকিউটর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে দাবি করেন, নাবিলা ইদ্রিস বৈধভাবেই তদন্তে যুক্ত ছিলেন। তিনি মনে করেন, জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকেই পাশে রাখতে পারবেন এবং ভুক্তভোগীর মুখোমুখি হলে আসামি সত্য বলতে বাধ্য হন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্তের উদ্দেশ্যে সরকার একটি সংস্থা প্রতিষ্ঠা করতে পারে। 8 এর 2 ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন। কিন্তু নাবিলা ইদ্রিস প্রসিকিউশনের সদস্য নন, তিনি গুম কমিশনের সদস্য এবং মামলার আসামি জিয়াউল হাসান বন্দী। আইন অনুযায়ী একজন বন্দীকে এ ধরনের ইন্টারোগেশন করতে হলে আদালতের অনুমতি নিতে হয়। দর্শক, আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে তোলার সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো নাবিলা ইদ্রিস নাকি জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখিয়ে বলেন, জবাব না দিলে আপনার মেয়ে অনাথ হয়ে যাবে।
নাজনীনের অনাথ অভিযোগের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য থেমে থাকেননি। তিনি এই অভিযোগগুলোকে মিথ্যা এবং মৌলিকভাবে অগ্রহণযোগ্য বা ব্ল্যাটেন্ট লাইস বলে উড়িয়ে দেন। সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান মনে করেন নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে মেয়ে অনাথ হয়ে যাবে এমন হুমকি দেওয়ার এই অভিযোগটি গুরুতর। ট্রাইব্যুনালের উচিত হবে জিজ্ঞাসাবাদের ভিডিও দেখে সত্যতা যাচাই করা। দর্শক, এই 5টি অভিযোগের আইনি গুরুত্ব কতটা? আইনের চোখে এই ধরনের জিজ্ঞাসাবাদ পুরোপুরি অবৈধ। 2010 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস অফ প্রসিডিউরের 16-2 ধারায় খুব স্পষ্ট করে বলা আছে, কোনো ব্যক্তি তদন্ত চলাকালীন কোনো প্রক্রিয়ার জবরদস্তি, চাপ বা হুমকির শিকার হবে না। মেয়ে অনাথ হয়ে যাবে এই মন্তব্য শারীরিক নির্যাতন না হলেও এটি মানসিক জবরদস্তি বা চাপ হিসেবে বিবেচিত হতে পারে। এটি তদন্তের উদ্দেশ্যকে বিকৃত করে এবং ন্যায্য বিচারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। আরেকটি বিষয় হলো আইনজীবীর উপস্থিতি। আইনজীবী নাজনীন নাহার দাবি করেন আইনে তার উপস্থিতির সুযোগ রয়েছে। যদিও সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান তার মন্তব্যে উল্লেখ করেছেন, আইসিটি এর প্রথা হলো জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে সশরীরে উপস্থিত থাকতে না দিয়ে কেবল পাশের ঘর থেকে দেখার অনুমতি দেওয়া। কিন্তু এই ক্ষেত্রে নাজনীনকে জানানোই হয়নি। দর্শক, তাজুল ইসলাম কোর্টে নাজনীন নাহারকে উদ্দেশ্য করে বলেছেন নাজনীন জিয়াউলের আত্মীয় এবং বিভিন্ন সমস্যা তৈরি করছেন। এমনকি তিনি ঘোষণা দেন প্রসিকিউশন নাজনীনকে জিয়াউল হাসানের প্রতিনিধিত্ব করা থেকে বিরত রাখতে আপিল করবে। কিন্তু এই বাক বিতণ্ডার মধ্যে সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটি চিফ প্রসিকিউটর করেন তা হলো, তিনি দাবি করেন জিয়াউল হাসান প্রায় 1000 মানুষকে হত্যা করেছে একাই এবং পেট কেটে বুড়িগঙ্গায় লাশ ফেলে দিয়েছে। একটি দুটি নয়, 1000টি হত্যাকাণ্ড। আপনার মনে হতে পারে প্রসিকিউটর যেন আদালতে মামলায় তথ্য দিচ্ছে না, বরং একটা উচ্চ বাজেটের অ্যাকশন মুভির প্লট শোনাচ্ছিলেন। এই ধরনের বিশাল দাবি আদালত চলাকালীন করা কতটা আইনসম্মত? সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান এই দাবিটিকে হাইলি প্রি জুডিশিয়াল কমেন্ট বা অত্যন্ত ক্ষতিকারক মন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ এটি বিচার হওয়ার আগেই জনমতকে প্রভাবিত করার চেষ্টা। ব্র্যাগম্যান সন্দেহ প্রকাশ করেছেন তাজুল সাহেবের কাছে এই দাবির সপক্ষে প্রমাণ থাকার সম্ভাবনা কম। তদন্ত চলাকালীন দোষী ব্যক্তির পরিচয় সম্পর্কে বিবৃতি দেওয়া সরকারি কর্মকর্তাদের এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। দর্শক, আইসিটিতে তাজুল ইসলামের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। তাজুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন। তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন, যে দলটি জামাত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ার পর তিনি সেই রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকার কর্তৃক তাকে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাজুল ইসলামের ডিফেন্স থেকে প্রসিকিউটরের পদে রূপান্তর শুরু থেকেই আইনি মহলে বড় ধরনের নৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্পষ্টভাবে এই পরিস্থিতিকে বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশ বার কাউন্সিলের আচরণ বিধি অনুযায়ী একজন আইনজীবী পরস্পর বিরোধী স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেন না। এই নীতির মূল উদ্দেশ্য হলো এক পক্ষের সংবেদনশীল কৌশলগত তথ্য নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবহার রোধ করা। ট্রাইব্যুনাল ডিফেন্সের কৌশল ও মামলার দুর্বলতা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দেওয়া সরাসরি নৈতিক সংঘাতের জন্ম দেয়। এই নৈতিক পটভূমির কারণে তার বর্তমান আচরণ এবং ডিফেন্স কাউন্সিলকে শাসনের অভিযোগ আরো বেশি সমালোচনার জন্ম দিয়েছে। আবার চিফ প্রসিকিউটর হওয়ার পর বিভিন্ন সময় তার কিছু মন্তব্য ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গত 30 আগস্ট একটি গোল টেবিল বৈঠকে তাজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে নির্বাচিত সরকার যদি এই বিচার প্রক্রিয়া এগিয়ে না নিয়ে যায়, সেই আশঙ্কায় তাদের বিচার তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই হ্রাস বা তাড়াহুড়োর কারণে কাজে হয়তো খুঁত থেকে যাওয়ার আশঙ্কা আছে। দর্শক, আইনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুতর বিষয়। মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর মামলায় ডিউ প্রসেস বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা আন্তর্জাতিক ন্যায় বিচারের মৌলিক নীতি। যখন প্রসিকিউশনের সর্বোচ্চ কর্মকর্তা নিজেই বলেন বিচার একটি রাজনৈতিক সময়সীমার অধীন হয়ে ত্রুটিপূর্ণ হতে পারে, তখন একটি ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে। সেটি হয়েছেও শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। দর্শক, আইসিটির এই পুরো ঘটনাটা অনেকটা এমন যেন একটি গম্ভীর সিম্ফনি অর্কেস্ট্রা চলছে, যেখানে সবাই সুর মেলাতে ব্যস্ত। হঠাৎ করে চিফ প্রসিকিউটর এসে তার বেহালাকে লাঠির মতো ব্যবহার করে আসামিপক্ষের আইনজীবীকে শাসাচ্ছেন। এতে সুরও নষ্ট হলো আর বিচারের মর্যাদা হলো ভুলণ্ঠিত। যখন চিফ প্রসিকিউটরের মতো একজন প্রধান কর্মকর্তা ডিফেন্স কাউন্সিলকে হুমকি দেন, তখন ডেভিড ব্র্যাগম্যানের মতো পর্যবেক্ষকের মাধ্যমে এই ঘটনা আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়। এটি বিশ্বজুড়ে বার্তা দেয় যে
আইনের কঠোরতা থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তার নিজস্ব উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না। ফলে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সামগ্রিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে আরও একবার চাপের মুখে পড়ল এবং এর বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তার সঙ্গে সরাসরি যুক্ত ঢাকা, দিল্লি, ওয়াশিংটনের ত্রিমুখী রাজনীতি বা ত্রিমুখী কূটনীতি। ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গর দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা হুট করে মগজে ধরবে না, কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন। দিল্লি বৈঠকে এমন কি হয়েছে, কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে? দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন, সার্জিও গরের আগমনের কথা, কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন? মনে হয় না। এই বৈঠকেই সার্জিও গরের কথা শুনে কি মনে হলো না যে আমেরিকা বাংলাদেশকে এতিম বানিয়ে দিল? খুলে বলি, সার্জিও গরকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তাই কাজ করেছে, এটা আমরা ইতিমধ্যে শুনেছি আরো কয়েকদিন আগেই। তা হলো ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে। নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড বলে ট্রাম্প চেয়েছিলেন নিজের হাতের পুতুল বানাতে, কিন্তু ট্রাম্প হোঁচট খেয়েছেন। বন্ধু মোদী এমন খেলা দেখাবেন ট্রাম্প কল্পনাও করেননি, উল্টো ট্রাম্প নিজেই চাপে পড়েছেন। ফলে ইয়ে তো মজাক থা বলে আবার উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী মাই বেস্ট ফ্রেন্ড। আসলে দিন শেষে দেখা গেছে নরেন্দ্র মোদী সবার আগে নিজের দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশের ভালোটা চিন্তা করেছেন। এর মধ্য দিয়ে ট্রাম্প টের পাচ্ছিলেন বিশাল ভারত মানে ট্রাম্পের হাত থেকে ক্রমশ ফসকে বেরিয়ে যাচ্ছে। অতএব ইউটার্ন, বন্ধুত্বের হাত বাড়ালেন আরো একবার, আশ্বাস দিলেন শুল্ক সংক্রান্ত ঝামেলা থেকে শুরু করে একে একে সব সমস্যার সমাধান করা হবে। ভারতের জন্য কূটনীতিক হিসাবে বাছাই করলেন ট্রাম্প তার অতি ঘনিষ্ঠ সার্জিও গরকে। তবু কেউ কেউ বললেন বরাবরের মতো আস্তিনের তলায়, ট্রাম্পের আস্তিনের তলায় রয়ে গেল খঞ্জর, কারণ এখনো ট্রাম্প চান ভারত যেন আমেরিকার কাছে মাথা নত করে। একই সময়ে দেখা গেছে যে ডিপ স্টেট সর্দার নামে খ্যাত জর্জ সরোজ গং, তারা চাচ্ছিল ভারতের বাজার, রাজনীতি এবং অর্থনীতি দখল করতে, কিন্তু এখানেও জুটেছে ব্যর্থতা। কারণ ভারতের মানুষের দেশের প্রতি ভালোবাসা, ভারতের বৃহৎ গণতন্ত্র, গণতান্ত্রিক অবকাঠামো, বহুমুখী রাজনীতির কারণে ট্রাম্প এবং ডিপ স্টেট সরোসের মনের আশা পূরণ হয়নি। অর্থাৎ কোনোভাবেই ভারতকে দমানো গেল না। তখনই ট্রাম্প ভারতকে মোস্ট ফেভার্ড নেশন বলে প্রচার করলেন, ট্যারিফে বড় রকমের ছাড় দেবার ইঙ্গিত দিলেন এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন। কি দিলেন? ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে, মানে ভারতের পাশে দাঁড়াতে। এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে। আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও গর সহ আরো কয়েকজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা। ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম এবং মোটামুটি বেকায়দা করলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে। তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোনো রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না। বাংলাদেশ এই অঞ্চলে ভারতের নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না এবং বাংলাদেশ আমেরিকার স্বল্প সমর্থনটুকু হারাবে। দর্শক খেয়াল করবেন, স্বল্প সমর্থনটুকু হারাবে। সন্দেহ নেই আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে, যার প্রমাণ মেলে এর পরদিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে 20 নভেম্বর, যেখানে মিস্টার খলিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে, অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে। যদিও এই ভাষ্যটা ছিল অসত্য, কারণ ইউনূস সরকারের, অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য, বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে জঙ্গি গোষ্ঠী নেই, স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিকবার এই কথা বলেছেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সূত্র জানায় মিস্টার খলিল এমন প্রতিশ্রুতিও দেন যে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে কোনো জঙ্গি কার্যক্রম চলতে দেবে না। এক কথায় সন্ত্রাস এবং জঙ্গিবাদে জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অনেক খবর ভারতীয় মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশিত হচ্ছে। এর কতটা সত্য কতটা মিথ্যা তা বলতে পারবে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ ভারত দাবি করছে তাদের হাতে অনেক তথ্য প্রমাণ রয়েছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের যে সেনা গোয়েন্দা দল বাংলাদেশে এসেছিলেন, তারা স্যাটেলাইটে তোলা অনেক ছবি অনেক তথ্যপত্র বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে। একইভাবে দিল্লি সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যে ডোসিয়ার হস্তান্তর করেছেন মিস্টার দোভাল, সেখানেও এ সংক্রান্ত সার্বিক রিপোর্ট, অসংখ্য স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে। এই ডোসিয়ার মার্কিনীদের নজরেও এসেছে এবং সে কারণেই মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করেছেন বলে জানা গেছে। তিনি বলেছেন কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো গোয়েন্দা সংস্থা এবং আইএসআইকে মিন করা হয়েছে বলেই সূত্র জানাচ্ছে, যেন কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ না পায় এবং এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে। মার্কিন প্রতিনিধি দলের ভাষ্য ছিল খুব স্পষ্ট, এই অঞ্চলে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হলে আমেরিকা চুপ করে থাকবে না। এটি হলো স্পষ্ট বার্তা। তার মানে কি? মানে হচ্ছে ভারত এখন এই অঞ্চলের আমেরিকার প্রিয় সন্তান। বাংলাদেশ অগ্রাধিকার তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে, এটি বোঝা যাচ্ছে। এজন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এতিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। আসলে সবই রাজনীতি এবং এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই তো কিছুদিন আগেও ট্যারিফ নিয়ে যে ভারত ও আমেরিকা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল, মিস্টার মোদির বিচক্ষণ নীরবতায় এবং প্রয়োজনীয় বিকল্প উদ্ভাবনের ফলে সেই আমেরিকাই আবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে, মনোযোগী হয়েছে। ভারত আমেরিকা সম্পর্কের এখন যে সমীকরণ মানে বর্তমানে, তাতে ভারতকে এড়িয়ে আমেরিকা যেমন এই অঞ্চলে দাদাগিরি করবে না, তেমনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ ভাবছে না আমেরিকা, এমনটি বলছেন বিশ্লেষকরা। সহজ ভাষায় বললে এই পরিস্থিতিতে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইডলাইন হয়ে গেছে বা সাইডলাইন হয়ে যাচ্ছে, কারণ চীন ভারত প্রতিযোগিতাই এখন ট্রাম্পের মূল অগ্রাধিকার। বিশ্লেষকরাও বলছেন আমেরিকার কাছে বাংলাদেশ এবং ইউনুসের চেয়ে এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর কৌশল, যৌথ অবস্থান এবং পথ চলা মানে ভারত আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টকেও ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউনুস সরকারের অতি মাখামাখি যেন কমিয়ে আনতে তিনি ভূমিকা রাখেন। ইতিমধ্যেই বাংলাদেশ যে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে পথ চলছে, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় চারিদিকে, আমি বাড়তি কথা বলতে চাই না। পাকিস্তানের মতো ইউনুস সরকারও চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে উদ্গ্রীব হয়ে আছে, আগ্রহী হয়ে আছে, এটা আমেরিকা মানতে পারছে না। আপনারা জানেন অতি সম্প্রতি যে চীন থেকে 26,400 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার যে ইউনুস সরকারের যে সিদ্ধান্ত, এতে ভেজায় নাকশ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ঝাঁজ টের পেয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল এবার দিল্লি বৈঠকে। নয়তো অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এভাবে সার্জিও গড় তার টিম নিয়ে ঢুকে যেতেন না এবং ভারত সীমান্ত ঘিরে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের কোনো তৎপরতার দিকে আঙুল তুলতেন না এবং প্রকারান্তরে বাংলাদেশকে এতিম বানিয়ে আমেরিকা ভারতের পাশে দাঁড়াতো না। তাহলে কি দেখা যাচ্ছে? সব মিলিয়ে এটি কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন চাপে পড়েছে? কারণ ভারত তার মেসেজ দিয়ে দিয়েছে, নিরাপত্তা নিয়ে তারা আর ছাড় দেবে না, এটি তারা বলছে। রাজনাথ সিং হুঙ্কার ছুড়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে, এটি এখন স্পষ্ট। তার মানে বাংলাদেশ এখন ভয়াবহ কূটনৈতিক চাপে পড়েছে এবং এর আরো অর্থ যদি আমরা খুঁজি, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ এখন আপাতত সাইড স্টোরি, ভারত হলো মূল ক্যারেক্টার। তাই বাংলাদেশকে খুব হিসাব করেই সামনে এগোতে হবে। সকলকে ধন্যবাদ।